নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের পঞ্চম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা। বাবা ঠাকুরতলায় ভোরবেলায় জুচকি থাকতে অর্থাৎ অন্ধকার থাকতেই ঢাকি ভোরের বাজনা তুমুল বাজাতে শুরু করলে। রবিবার, অমাবস্যা ক্ষণ মিলেছে ভালো। বাবা ঠাকুরের পুজো হবে। ফুলে বেলপাতায়, তেলে সিঁদুরে, ধূপে প্রদীপে, আতপে চিনিতে, দুধে রম্ভায়, মদে মাংসে, কাপড়ে দক্ষিণায় সমারোহ করে পুজো। ঢাক বাজাবার আগেই ওঠে কাহারপাড়া, মেয়ে পুরুষে। ঘুমিয়ে থাকে শুধু ছেলেরা। তারাও আজ উঠে পড়ল। কলরব করে তারা যেতে চায় বাবা ঠাকুরের থানে। সুচাঁদ চোখ বড় বড় করে বললে, খবরদার, এ তো বছরশালী পুজো নয়, আমত নেই এতে, অপরাধের পুজো। একই বাবা মুখ ভার করে আছেন, তারপর ছেলেরা যাবে, চেঁচামেচি করবে, লাই কলহ করবে, ধুলো ছিটবে, অবলার জাত, নোংরা ময়লা করবে, অপরাধের ওপর অপরাধ হবে। খবরদার, আগে পাঠা দুটি নির্বিঘ্নে কাটা হোক, বাবা ঠাকুর পুজো লেন হাসি মুখে, তারপর নাচন কোদন, গান বাজনা, মালমাতালি সব হবে। বনোয়ারি পাড়ায় পাড়ায় বলে এলো, সাবধান, সব সাবধান, করালির অপরাধীর সাজা গোটা পাড়াকে ভুগতে হচ্ছে বাবা সকল। আর অপরাধ বাড়িও না, অনেক মাসুল লাগলো আর না। প্রহ্লাদ বললে, সোজা খরচ। বনোয়ারি খরচ করছে, পানু মনে মনে হিসেব রাখছে। এইসবে নিম তেলে ছোকরা খুব লাইক। দেহখানিও বলে, সোরঙ্গী অর্থাৎ কাঠির মতো, কিন্তু মাথা নাকি খুব, মনে রাখতে পারে খুব। পানু মুখে মুখে হিসেব দিলে, খরচ তোমার অনেক, লগত 3 টাকা 12 আনার উপর 2 পয়সা। এর উপরে আরো খরচ আছে। ঘর থেকে দ্রব্য সামগ্রী দেয়া হয়েছে, তার দামই বেশি। 2টো পাঠা, একটা ভেড়া, 12টা হাঁস, 10 বার্ষের চালও দিতে হয়েছে বাইন কর্মপ্রকার পুরোহিত মহাশয়ের সিধার জন্য। এসবের দাম অনেক। সকালবেলা থেকে 3 প্রহর বেলা পর্যন্ত মজুরিনি খেটে যারা 5 আনা রোজ পায়, অর্থাৎ মাসিক 9 টাকা 6 আনা মাত্র যাদের আয়, তাদের কাছে অনেক বই কি। সুতরাং কাহাদের জীবনে এই একটা সমারোহ, এবং রোমাঞ্চকর বটে। রোমাঞ্চটা আরো প্রবল হয়ে উঠল বাবা ঠাকুরের থান পরিষ্কারের সময়। সে আকুলের ঝোপ কাটবার সময় ওই ঝোপগুলোর ভেতরের ওই ঢিপি থেকে বেরিয়ে পড়ল 3 আল কেউটে। কেউটেকে ওরা খুব ভয় করে না। কোপাইয়ের তীরে জাঙ্গলের মাঠে আল কেউটের বাস চিরকাল। ওদের সঙ্গেই এই রকম বাসই করে কাহারেরা। কেউটেরাও ওদের মধ্যে তাড়া করে, ওরাও কেউটেদের তাড়া করে, 5 লাঠি নিয়ে পিটিয়ে মেরে ফেলে। তবে জাত সাব নাকি ব্রাহ্মণ, ওদের মেরে তাই সম্মান করে আগুনে দাহ অর্থাৎ দাহ করে। বাবা ঠাকুরের থানে কেউটের কিন্তু অন্য অর্থ হলো। বিশেষ করে এই অজগরতুল্য চন্দ্রবোড়াটিকে বাবার বিচিত্রবর্ণ বাহন বলে জানার পর এই কেউটেগুলিকে তার সঙ্গী সাথী না ভেবে পারলে না বনোয়ারি। সে বললে, খবরদার, হাত দিও না গায়ে, বলে নিজেই সে হাত জোর করে প্রণাম করলে। সাপ তখন মাথা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোঁসাচ্ছে, মধ্যে মধ্যে মাটিতে ছোবল মারছে, কিন্তু এগিয়ে আসতে তাদেরও সাহস নেই। বেদে জাতের গায়ের গন্ধে সাপ তাদের বেদে বলে। জানতে পারে, ভয় পেলে ছুটে পালায়। কাহারদের গায়ের গন্ধ ওরা তেমনই ভয় পায়, এগিয়ে আসতে পায় না সহজে। বনোয়ারি সাপদের বললে, যা 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 বাবারা, চলে যা, খানিকটা সরে যা, লড়ে লাগে অর্থাৎ নড়ে নাগে বাস করতে নাই। এখন তোরা সরে যা, তোমাদের প্রভু আমাদের বাবা ঠাকুর, তার পুজোটি সেরেলি, তারপরেতে তোমরা আবার সস্থানে পরমেশ্বরী হয়েও না কেনে। সাপগুলো সরেই গেছে, কাহারেরাও সাবধান হয়ে রইল। কি জানি হোক না কেন বাবা ঠাকুরের বাহনের সঙ্গে সাথী, তবুও এই জাতকে বিশ্বাস নাই।
তবে ওই যে ঢাকের শব্দ, ড্যাঙার ডাং ঢং ঢাঙার ডাং, হতেই ওরা সরে যাবে অনেক দূরে। তার উপর ধূপ ধুনো, অনেক মানুষের আনাগোনা। নগদ খরচের মধ্যে পুরুত মহাশয় দিলেন 8 আনা, কাপড় একখানা 7, হাত দাম 5, শিকে জোড়া হিসেবে 10 আনা, পাখি কারণ খাওয়া 5 আনা, বতাসা, কদমা, মন্ডা ও অন্যান্য জিনিস, বনোয়ারিরাও এক্ষেত্রে জিনিসকে বলে, দত্তব্যর দাম সওয়া 5 আনা, বলিদানে ছেওয়াদার 6 আনা, 1.5 গোলা মদ 18 আনা এবং ঢাকে নিয়েছে 4 আনা। বাকি 4 আনায় তেল, সিঁদুর, ধূপ ধুনো, ধুনুচি, প্রদীপ ইত্যাদি। ছাগলের 2টো মুড়ির একটা নিয়েছে পুরুত, একটা ছেওয়াদার, ঢাকে নিয়েছে ভেড়ার মাথাটা, পাঁপড়খানা পুরুত নিয়েছে। সকলেই খুশি হয়ে গিয়েছে, বলে গিয়েছে পুজো নিখুঁত হলো মুরুদ্দি, শুধু একদিন দেরি হয়ে গেল এই যা, শনিবারটা পাওয়া গেল না। তা হোক, পুরুত বললেন রবিবার অমাবস্যা খুব ভালো, অমাবস্যে রবিবার মৎস্য খাবে 3 বার, কর্তা খুশি হয়ে মদ মাংস খাবেন। তা বাবা ঠাকুর খুশি হয়ে পেশন্য মনে 2 হাত ভরে মদ মাংসের পুজো নিলেন। বলিদানে একটুও খুঁত হলো না। 3 প্রহরের সময় বলিদানের ঢাক বাজল, ঢ্যাং ঢ্যাঙা ঢাং ডেনাক, ঢ্যাঙা ঢাং লাগ ঢানা ঢাং ডানা। কাহারদের মাতব্বরেরা তখন বাবার পেশাদি কারণের প্রসাদ নিয়ে 6 উপাসকেরা পেটে অল্প কারণেরই বেশ জমিয়ে তুলেছে। মাথা ঝিমঝিম করছে, তারা সব হাত জোর করে দাঁড়ালো। সুচাঁদ রাঙা আটির মতো চোখ বিস্ফারিত করে চেঁচাতে লাগলো, হে মা, হে মা, হে মা। ছেলেরা মুখে বাজনার বোল বাজাতে লাগলো, খা জিঙা জিং ঝিনাক ঝিনিক লাগে, জিনা জিং জিনা। বলির সঙ্গে পুজো শেষ। দেখতে দেখতে বলি হয়ে গেল নিখুঁত বলি। হাঁসগুলোকে কেটে উড়িয়ে দিলে, হাঁসগুলোকে কেটে ধরটাকে ছুঁড়ে দিলে তারা খানিকটা উড়ে গিয়ে পড়ল। পানুর পাঠা তো ছিলই, বনোয়ারি নিজেও একটা পাঠা দিয়েছে, রতন দিয়েছে ভেড়াটা। বনোয়ারি দিলে ওই সাপটাকে মারার অপরাধে জরিমানা, করালি করলে পাপ, সে করলে প্রায়শ্চিত্ত, না করলে কে করবে? করালি যা হবে হোক, কিন্তু পাড়ার মঙ্গল, গায়ের মঙ্গল তাকেই তো দেখতে হবে যে। সমস্ত পাড়ার লোক বনোয়ারিকে এর জন্যে প্রাণ খুলে ধন্যবাদ দিয়েছে। রতন ভেড়াটি দিয়েছে নিজের অবাধ্য সন্তানের জন্য। লটা করালির সঙ্গী, সেই হতভাগাই বাসে ঝুলিয়ে ওই অলৌকিক সাপটাকে বয়ে নিয়ে গিয়েছে। সুচান দিয়েছে একটি হাঁস, নিছক ভক্তির বশবর্তী হয়েই সে দিয়েছে। বসন্তও 2টি হাঁস দিয়েছে। ডাইনে বায়ে বলি দেবার মতো দুপাশে 2টো হাড় কাটছিল না, তবু ওই মানুষেই সে 2টি হাঁস দিয়েছে। পাখি করালিকে সমর্থন করে। বসন্তের গোপন মানত ছিল একটি হাঁস পাখির জন্য, অন্যটি করালির জন্য। একটি পাঠিয়েছে কালো শশী, গোপনে পাঠিয়েছে। এ পুজোর 8 পৌরে পাড়ার সকলে যোগ দিলেও পরম মাতে নাই এতে। বনোয়ারির সঙ্গে তার সৌহার্দ্য নাই। বনোয়ারি মাতব্বর হয়ে যা করে তাতে পরম যোগ দিতে দেয় না 8 পৌরেদের। এক্ষেত্রে 8 পৌরেরা পরমের কথা মানে নাই, কিন্তু পরম যোগ দেয় নাই। তবে নিজের পাড়ার লোকেরা যখন তার কথা না শুনেও যোগ দিলে, তখন নেহাত পাড়ার মাতব্বরি করতে উপস্থিত হয়েছিল মাত্র। বাকি 8টা হাঁস আর 8 ঘর থেকে এসেছে। যার হাঁস ছিল সে না দেওয়া হয় নাই, যার নাই সে কি করবে? কর্তাকে পুজো দিতে 7 কার না হয়, প্রসাদ পাওয়ার ভাগ্য কে না চায়? সকল বাড়ি থেকে মন্ডা, বাতাসা, 5 পয়সা হিসেব দিয়েছে, তাছাড়া মদ। ঘোষ মহাশয় 3 গোলার দাম দিয়েছিলেন, কিন্তু বনোয়ারি 1.5 গোলার বেশি কেনে নাই। 1.5 গোলা কিনে তারই আবরণে ভেন্ডরকে ফাঁকি দিয়ে গ্রামেই তার আরও 3 গোলা মদ নিজেরাই করে নিয়েছে। পুজো হয়ে গেল, এইবার নিশ্চিন্ত। চল সব, চল বাবা ঠাকুরের বাতাসা প্রসাদ লাও, জল খাও, রান্নাবান্না করো। জয় বাবা ঠাকুর। হে ভগবান, মঙ্গল করো তুমি। হঠাৎ ভিড় ঠেলে এসে দাঁড়ালে করালি, তার হাতে 3টে হাঁস, পেছনে নসুবালা আর পাখি। মাতব্বর, আমি 3টে হাঁস বলিদান দেব। বনোয়ারি দুঃসহ ক্রোধে স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। হে কি উৎপাত! এ কি বিঘ্নর আগে আর মুখে কথা ফুটল না। গোটা কাহার পাড়ায় স্তব্ধ হয়ে রইল।
এগিয়ে এলো পানু। সে তার লম্বা শীর্ণ হাতখানা লম্বা করে বাড়িয়ে রাস্তা দেখিয়ে বললে, ভাগো। ভাগো? করালি প্রশ্ন করলে। হ্যাঁ, লয়ে যাও তোমার হাঁস, তোমার বলি লেয়া হবে না। লেয়া হবে না? না। করালি চিৎকার করে উঠল, মাতব্বর। বনোয়ারি এগিয়ে এলো এবার, বললে, চিৎকার কিসের? চিৎকার কিসের? পানার মুখ আমি ভেঙে দেব। কি বলছে শুনছ? কি বলছে? আমার হাঁস লেবে না, বলি দিতে দেবে না। হ্যাঁ, লেবে না, আমার হুকুম। কেনে লেবে না? কেনে? না না, লেবে না। তোমাকে নাকে খদ দিতে হবে। বাধা দিয়ে বলল করালি। নাকে খদ দিতে হবে? হ্যাঁ, জরিমানা দিতে হবে সকলের সামনে। থাক থাক, এই করলে তবে লেবে আমার হাঁস। হ্যাঁ, লইলে লেবে না? না। করালি আর কোনো কথা না বলে পটপট করে হাঁস তিনটের মুন্ড দু হাতে ছিঁড়ে ফেলে দিয়ে বললে, কর্তা, খাবে তো খাও, না খাবে তো খেও না, যা মনে করো তাই করো, আমাদের হাঁস খাওয়া নিয়ে কথা। তোমাদের বলিদান হয়ে গেল বলে মুখে বলিদানের বাজনার বোল আওড়াতে আতরাতে চলে গেল। খা জিঙা জিং ঝেনাক পুজো। মুন্ডগুলো ছুঁড়ে ফেলে দিয়ে হাঁসগুলোকে নিয়ে চলে গেল। গোটা পাড়াটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। শুধু বনোয়ারি হেঁকে উঠল, যাক, যেতে চাই ওকে দাও, চল সব বাড়ি চল, জল খাও, একবার বাবাকে ডাক। বলে সে ডেকে উঠল, বলো শিব ধর্ম রঞ্জ। সবাই সমবেত কণ্ঠে হেঁকে উঠল। ঢাক বাজাতে বাজাতে লাগলো। পুজো শেষের ড্যাঙাড্যাং ড্যাং করে লম্বা করে বাজনা শেষ হলো। পুজো শেষ হলো। অশুভ ক্ষুণ্ণে করালি, অশুভ ক্ষণে ওর জন্ম। এমন পুজোটি কেমনে অস্বস্তি এনে দিল দিক, সে ভাববার অবকাশ নাই বনোয়ারির। পুজো শেষ হলেই কাজ হলো না শেষ, অনেক কাজ। মাতব্বরই সহজ নয়, অনেক বিবেচনা করতে হয়, অনেক ভাবতে হয়। প্রসাদ বিলি করতে হবে, মিষ্টির প্রসাদ, বলিদানের প্রসাদ, কারণের প্রসাদ। যেসব বাড়ির লোকের বাড়ি থেকে হাঁস অথবা অন্য বলি যায় না, তাদের বাড়িতে দেবার জন্য প্রত্যেক বলি থেকে দুটো করে পা কেটে নিয়ে একত্রে করে কুটি কুটি করে তাই ভাগ করে পাঠিয়ে দাও তাদের বাড়ি বাড়ি। নিজের বলিটির আরও দুটি পা ছাড়িয়ে ঘোষ মহাশয়ের বাড়ি পাঠাতে হবে। নিজেই সে চলল সে দুটি নিয়ে। তার আগে নিজের পোশাক পরিচ্ছদটি সে ভালো করে দেখে নিলে। বাহ, বেশ হয়েছে, ঠিক হয়েছে। পরনে আজ তার পরিষ্কার একখানি হাঁটু বহরের কাপড়, তার কোচাটি উল্টে নিয়ে কোমরে গুজেছে, কাঁধে পরিষ্কার করা গামছাখানি পাট করে ঝুলছে, কপালে পড়েছে সিঁদুরের ফোঁটা। মাংস পেয়ে ঘোষ খুশি হলেন খুব। একটা সিগারেট দিলেন বনোয়ারিকে, বললেন, হ্যাঁ, আজ একটা মণ্ডল মাতব্বর বলে মানাচ্ছে বটে, তবে এর সঙ্গে একটা সিগারেট না হলে চলবে কেনে? বনোয়ারি সেটিকে কানে গুঁজে ভক্তি সহকারে প্রণাম করে বাড়ি ফিরল। সে দুবাটি মদ এর আগেই খেয়েছিল, একটু বেশ নির্ভয় নির্ভয় ঠেকছিল দিন দুনিয়া। সে বললে, আশীর্বাদ সব আপনাদেরকার আশীর্বাদ। ঘোষ বাড়ির লক্ষ্মীর এটোকাটাই বনোয়ারির পিতৃপুরুষের জীবন। আবেগে কেঁদে ফেললে বনোয়ারি। সান্ত্বনা দিতে গেলে ফ্যাসাদ বাড়বে। ও অভিজ্ঞতা মেজ ঘোষের স্ব-উপার্জিত। ধমক দিলেও ওর মনে বড়ই লাগে, তাও অজানা নয়। সুতরাং তিনি সংক্ষেপে বললেন, সে হবে বনোয়ারি, কাল হবে সেসব কথা। ওদিকে তোমার পাড়ায় আজ অনেক কাজ, দেখো যেন কোনো অঙ্গহীন না হয়। বনোয়ারিকে এখন বিদেয় করতে পারলেই বাঁচেন ঘোষ। একে কাহার তাতে মাতাল হয়েছে, গায়ে দুর্গন্ধ উঠছে, কিন্তু মাতাল বনোয়ারির কথা সহজে শেষ হবে কেন? সে বললে, আগে হ্যাঁ, 100 বার জ্ঞানবানের কথা। তবে বনোয়ারির জীবন থাকতে সেটি হবে না, খুন খারাকি হয়ে যাবে। ওই করালি যে হারামজাদা বদমাস অক্তের তেজে মেরে ফেললে দেবতুল্য সাপটিকে, ওর আমি কি করি দেখেন? তাড়াবো ওকে, আমি এখান থেকে তাড়াবো। বড় ঘোষবউ বললেন, বেশ বেশ, এখন বাড়ি যাও, সন্ধে হয়ে গেল। আজ পুজো দিয়েছ, কর্তার ওখানে আজ একটা পিদিন দিয়ে ঢাকিটাকে একবার ধুমল দিয়ে বলো যেন। যাও, এখন ব্যবস্থা করো গিয়ে। বনোয়ারি এবার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। একটি ব্যবস্থা তার ভুল হয়ে গিয়েছে, ঠিক কথা। ওরা জ্ঞানবান লোক, অনেক বিদ্যে ওদের মধ্যে আছে এমন প্রয়োজনীয় কথা, ঠিক ওদের মনে পড়বেই। সে হাত জোর করে বললে, আগে আমি যাই আজ। হ্যাঁ, এসো,
এমন ক্ষেত্রে গভীর ভাব রক্ষা করতে মেজ ঘোষ অদ্বিতীয়। অন্য সকলের অল্প অল্প হাসছিল, কিন্তু ঘোষ একেবারে গম্ভীর, যেন কোনো সম্পত্তি নিলামে ওঠার সম্পর্কে চিরান্বিত মুখে আলোচনা করছে তারই ভারপ্রাপ্ত কর্মচারীর সঙ্গে। বনোয়ারি চলে গেলেন। খুব দ্রুতপদে হনহন করে চলল। প্রদীপ দিতে হবে, ঢাকিকে বলতে হবে বাবাস্থানে ধুমুল দেওয়ার জন্য। তার হয়েছে এক মরণ। এই যে মাতব্বরি, এর যে ঝকমারি কাজ আর কিছু নাই। রাজার দোষে রাজ্য নাশ, মণ্ডলের দোষে গ্রাম নাশ, প্রজার পাপে রাজ্য নষ্ট, গ্রামের পাপে মণ্ডলের মাথায় বজ্রপাত। হে ভগবান! পাড়ায় এসে হাঁকডাক শুরু করে দিলে, পিদিম পিদিম চাই একটা, কাঁচা কাপড়ে সলতে দে, ভর হেঁকে তেল দে, অনুশালের তেল দিস না যেন। পানুকে সে পাঠালে বাইন পাড়া, ধুমল দিতে হবে। প্রদীপটি নিয়ে এসে দুপায়ে এগিয়ে থমকে দাঁড়ালো। বাতাস দিচ্ছে। তার স্ত্রী গোপালীবালা এগিয়ে এসে একটা টোকা অর্থাৎ চুপড়ি হাতে দিলে। বনোয়ারি বললে, বাহ, হ্যাঁ, এসব কাজে মেয়েদের বুদ্ধিই খেলে ভালো। ঠিক হয়েছে। প্রদীপটাকে টোকার আড়াল দিয়ে সে চলল। কর্তাস্থানে যেতে হলে পথে আটপৌড়ি পাড়ার উত্তর প্রান্তের কাকড়া বটগাছের পার হয়ে যেতে হয়। বড়ই অন্ধকার স্থান। টোকার আড়ালে প্রদীপের আলো ঢেকে গেছে। গাছতলাটা থমথম করছে। হঠাৎ একটা শব্দ শুনে বনোয়ারি থমকে দাঁড়ালো। কে ফেঁস ফেঁস করে কাঁদছে যেন। কে কে গা? গাছতলায় একটা সাদা মূর্তি বসে রয়েছে। এগিয়ে গেল বনোয়ারি। কে? প্রদীপটার উপর একটা টোকাটা সরিয়ে নিলেই সে চমকে উঠল। কালো বউ, কালো শশী? এ কি, এ কি? হ্যাঁ, সে যে কালো শশী বটে। বুকের ভেতর যেন ঢাক বেজে উঠল। অন্ধকারে এই গাছতলায় একা কালো শশী। মনের দুঃখে ঘর ছেড়ে এসে কালো শশী কাঁদছিল। পরম তাকে বেশ ঘা কতক দিয়েছে। গোপনে সে যে হাঁস বলি পাঠিয়েছিল বনোয়ারির কাছে, সে কথাটা পরমের কাছে গোপন থাকে নাই। কেউ বলে দেয় নাই, কিন্তু পরম নিজেই ধরে ফেলেছে। কর্তার ওখানে পরম একবার গিয়ে দাঁড়িয়েছিল। পুজো না দিলেও প্রণাম জানাবার জন্য গিয়েছিল। সেই সময় বলি দেবার জন্য যখন হাঁসটার মাথায় সিঁদুর দিচ্ছিল পুরুত, তখনই তার সন্দেহ হয় হাঁসটা তার বাড়ির হাঁস বলে। কিন্তু সেখানে কোনো গোল করে নাই। বাড়ি এসে হাঁসের হিসেব করে দেখেছে একটি হাঁস কম। অমনি বাক্য ব্যয় না করে কালো শশীকে ঘরে পুরে নিষ্ঠুরভাবে প্রহার করেছে এবং ওই গোপনে পুজো দেওয়া সেই কালো শশীর কর্তার প্রতি ভক্তির জন্য নেয়। পুজোর উদ্যোক্তা বনোয়ারির প্রতি প্রীতির অতিশয্যের নিদর্শন। সেই কথাটা অত্যন্ত কুৎসিত ভঙ্গি করে পরম তাকে বারবার বলেছে। আমি কবে মরবো তাই জানি নে, লইলে সব জানি, সব বুঝি, বুঝেছিস? পরিশেষে কয়েকটা কুৎসিত অশ্লীল সম্বোধনে সম্বোধিত করেছিল কালো শশীকে। প্রহারের বেদনার জন্যই সে রাগ করেছে এবং সেই ক্ষোভের মধ্যে সুযোগ পেয়ে তার অভিমান জেগে উঠেছে আর তার অদৃষ্ট এবং বিধাতার ওপর। তাই ঘর ছেড়ে গ্রামের বাইরে গাছতলায় বসে সে কাঁদতে এসেছে। বনোয়ারির সঙ্গে সে ছলনা করলে, আসল কথা গোপন করলে। বললে, এসেছিলাম কর্তাকে পেন্নাম করতে, মানত করলাম একটা। বনোয়ারি বললে, তা কাঁদছিলে কেন ভাই? কাঁদছিলাম মনের ব্যথায়। মনের ব্যথায়? কেঁদে ফেললে বনোয়ারি। কালো শশীর মনের ব্যথা? সে ব্যথার সঙ্গে সঙ্গে বনোয়ারির মদ্যসিক্ত নরম মনকে ব্যাকুল করে তুললে। কি তোমার মনের ব্যথা ভাই? আমার ব্যথা আমার কাছে ভাই। যাকে বলবার, যাকে বুঝবার, সেই বুঝবে। বললাম, আমার যেন মৃত্যু হয়। কেনে ভাই, এমন মানত কেনে করলে ভাই? কি তোমার ব্যথা, কি তোমার অভাব, আমাকে বলবে না? কি হবে বেঁচে, ছেলেলাই পুলেলাই, স্বামী না কসাই? বনোয়ারি তার মাথায় হাত দিয়ে বললে, হবে হবে, আমি বলছি, তোমার সন্তান হবে, তুমি দেখো। হঠাৎ প্রদীপের আলোটা নিভে গেল। চুপড়ির আড়ালের মধ্যে থেকে প্রদীপটার বাইরে বাতাসে নেভার কথা নয়, বাতাস নয়, ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিলে কালো শশী। ব্যাকুলভাবে সে বনোয়ারির খালি হাতখানি জড়িয়ে ধরলে। কালো শশীর মুখেও মদের বাস উঠছে। হাসুলিবাগে বাঁশবনের তলায় পৃথিবীর আদিমকালের অন্ধকার বাসা বেঁধে থাকে। সুযোগ পেলেই দ্রুত গতিতে ধেয়ে ঘনিয়ে আসে সে অন্ধকার বাঁশবন থেকে বসতির মধ্যে।
প্রদীপটা নিভে যেতেই সে অন্ধকার ছুটে এলো যেন কোপাইয়ের বুক থেকে হর বা বাণীর মতো। সেই তমসার মধ্যে মদের নেশায় উত্তেজিত বনোয়ারি এবং কালুশিশি বিলুপ্ত হয়ে গেল। এতক্ষণে কালুশিশি সব কথা বললে বনোয়ারিকে। বনোয়ারি অনেক কাঁদল। তার ব্যথার কথাও সে বললে। তার সন্তান নাই, সে জানে সন্তানহীনতার দুঃখ। এত বড় মাতব্বর সে, 2 বিঘে জমি, খানিকটা ঘাস বের, এতগুলো গরু, হাল, বলদ, এসব কি হবে? কি দাম এসবের? কিন্তু আজ তার উপর কেউ নাই। তাছাড়া আজ এই মুহূর্তে কালুশশীর কাছে সত্য গোপন করবে না। তার স্ত্রীকে সে কখনোই কালুশশীর মতো ভালোবাসে না। কিন্তু কি করবে সে? তাদের মধ্যে সাঙার রেওয়াজ আছে, কিন্তু ওর পক্ষে ঘাড় নাড়লে বনোয়ারি। অন্য কেউ হলে তার পক্ষে সম্ভব ছিল এমন কাজ। সে বনোয়ারি, পাড়ার মাতব্বর। কালুশশী বললে, আমার কি আর তাই সাজে ভাই? সে কথা আমি বলিলাই। হঠাৎ কালুশশী চমকে উঠল, বললে, কে যেন সরে গেল। হ্যাঁ, আমি বাড়ি যাই। তুমি যাও, ঠাকুরতলায় পিদীপ দিয়ে পাড়ায় যাও। দাঁড়াও, পিদীপ আবার জেলে আনি। এইবার কালুশশী বললে, পিদীপ দিয়েছ, ধূপ কই? শুধু পিদিমে সচনে দেওয়া হয় নাকি? ঠিক কথা, ঠিক বলেছে কালুশশী। কালুশশী যে চন্দনপুর ফেরতা মেয়ে, এ কথা কালুশশী ছাড়া আর কে বলতে পারবে? চন্দনপুরে বাবুদের বাড়িতে কালুশশী অনেকদিন ছোটলোক ঝিয়ের কাজ করেছে। বাবুরা বলে ছোটলোক ঝি। এদের মেয়েরা এঁটো কাটা, আস্তাকুর জয়ী, বাসন মাজে, ছেলেপিলের ময়লা কাপড় সাফ করে, 2 বেলা খেতে পায়, বছরে 2 খানা কাপড়ও মেলে। মাইনে 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত, যার যেমন বাড়ি তেমন কাজ। কাহার পাড়ার মেয়েরা জঙ্গলে সদগোপদের বাড়িতে ভোরবেলায় গিয়ে কাজ করে বাড়ি ফেরে। চন্দনপুর এখান থেকে অনেকটা দূর, সেখানে যাওয়া চলে না, এবং সেখানে অনেক ছোট জাত আছে, তারাই করে সেখানকার কাজ। কেবল কালুশশী চন্দনপুর বড়বাবুর বাড়িতে কাজ করেছে বছর 2। সেবার একটা ডাকাতির মকদ্দমায় পরমের 2.5 বছর জেল হয়েছিল। সেই সময় কালুশশীকে চন্দনপুরে বড়বাবুদের বাড়িতে কাজ ঠিক করে দিয়েছিল বড়বাবুদের হিন্দুস্থানি বরকন্দাজ ভূপ সিং মহাশয়। সেখানেই থাকতো তখন কালুশশী। ভূপ সিং মহাশয় তখন কালুশশীর মালিক হয়েছিলেন। ব্যাপারটি নিন্দা অবশ্যই আছে, নিন্দাও হয়েছিল, কিন্তু নিন্দনীয় কর্মমাত্রই অমার্জনীয় অপরাধ নয় সমাজে। ওদের সমাজে এটা এমন নিন্দনীয় কর্ম নয় যার মার্জনা নেই, কারণ ভূপ সিং মহাশয় জাতিতে উচ্চবর্ণ, ছত্রী গলায় পইতে আছে। তাছাড়া বাবুদের তিনি বরকন্দাজ। যাক সে কথা। পরম ফিরে এসে কালুশশীকে ঘরে এনেছে। এসব রীতিনীতি কালুশশী সেখানেই শিখে এসেছে। বনোয়ারি আবার পাড়ায় ফিরে ধূপ প্রদীপ নিয়ে গেল। প্রদীপটা কয়েক মুহূর্ত জ্বলি নিভে গেল বাতাসে। ধূপটা পুড়তে লাগল। কর্তাতলায় সরীসৃপ ফুলের প্রান্তরের মধ্যে বাতাসের সঙ্গে ঘুরতে লাগলো। ওদিকে গ্রামের মধ্যে তখন মাতন লেগেছে, ঢোলক বাজছে, গান চলছে সমবেত কণ্ঠে। তবু আজ পাগল কাহার নাই। পাগল কাহার বাঁশবাতির কায়েনদার, গান বাঁধেই গান গায়। সে থাকলে আরও জমত। এত বেশ জমেছে। বয়স্কদের মোটা গলার সঙ্গে ছেলেদের মিহি জোরালো মিঠে গলার সুর, শিঙের সঙ্গে সানাইয়ের মতো মিঠে মিহি মোটা সুরের শিল্পময় বুনন বুনছে। মেয়েরাও মদ খেয়েছে, তাদেরও বসেছে স্বতন্ত্র আসর। সে আসরের মূল গায়েন সুচাঁদ। সে আজ খুব খুশি। কর্তার পুজো হয়ে গিয়েছে, পুজোর মতন পুজো। বলিদান, ঢাক, মদ, কোনো খুঁত নেই। পাকি আর আছসের দুধ ধরে এমন বাটির 3 বাটি মদ খেয়েছে সে। সুচাঁদ নাচছে, কখনো গান গাইছে, কখনো কখনো বলছে সেকালের রোমাঞ্চকর গল্প, তাদের আমলে মনে মনে রং ধরাধরির কথা, কে ছিল কার ভালোবাসার মানুষ। উচ্চ হাসি হেসে সেই সব কথা বলে যাচ্ছে। কখনো বলছে নীলকুঠির আমলের সাহেবদের গল্প। কুঠি উঠে গেল কাহারদের কষ্টের কথা। কাহার পাড়ার সে এক মন্বন্তরা। আমার মা বলতো, বাবার মা বলতো, সে এক ভীষণ অবস্থা। হাড়ির ললাট, ডোমের দুর্গতি। বান এলো, সেই বানে কুঠি ভাসল। তা কাহার পাড়া? কাহার পাড়ায় সাগর জল। সে জলের সেরত কি? ঘর দৌড় পড়ে গেল। গরু, বাছুর, ছাগল মরে ঢোল হয়ে ফুলে বাঁশবনে আটকে থাকলো কতক, কতক ভেসে গেল। লোকেরা গাছে উঠে বসে থাকলো,
চিপুত্তা বুন নিয়ে। মায়ের কোল থেকে কচি ছেলে ঘুমের ঘোরে হাত থেকে খসে টুপুস করে পড়ে গেল বাণীর জলে। আমাদের বনোয়ারির এক জ্যাঠা ছিল, বাবার বড় ভাই। সে তখন 2 বছরের ছেলে। সে কি পড়ে গিয়েছিল, আরও কার যেন ছেলে পড়ে গিয়েছিল। গাছের ডালেই টুপুস করে ঘাড় লটকে মরে গেল প্রহ্লাদের কর্তা বাবা। ওই হারামজাদা করালির কর্তা বাবা ছিল তখন মায়ের পেটে, ভর্তি ভর্তি 10 মাস। গাছের ডালেই পেশব হলো ছেলে, তাতেই নাম ষষ্ঠী দাস। গাছটি ছিল ষষ্ঠী গাছ, ডাকতো নোকে গেছু ষষ্ঠী বলে। ওই হারামজাদা করালি এমন ডাকাবোকো হবে কেনে, গেছু ষষ্ঠীর ঝড় বলে। তারপর সে হাহা করে হাসতে লাগলো। বসন বললে, মরণ, এর আবার হাসি কিসের? পাখি নেশায় রঙিন চোখ বিস্ফারিত করে পলকহীন দৃষ্টিতে চেয়ে রয়েছে বাইরে। সে মজলিসটাকে লক্ষ্য করছে, মনে মনে স্বপ্ন রচনা করছে। ওর কান রয়েছে করালির বাড়ির আসরের ধ্বনির দিকে। করালির বাড়িতে করালি আলাদা আসর বসিয়েছে। করালি কাউকে ভয় করে না, সে কারোর কাছে হার মানে না। ঘোষকেই আজ প্রণাম করে নাই তো পরাণ বনোয়ারি। সেই মুন্ড ঘেরা হাঁস 3টে রান্না হয়েছে। চন্দনপুর থেকে বোতলবন্দি পাখি মদ এসেছে। নসুবালা নাচছে, জমে উঠেছে তাদের আসরও। পাখির মন নাচছে। আষাঢ় মাসে ঘন ঘটা করে মেঘ এলে তালচুড়ি যেমন নাচে, তেমনইভাবে উড়ে যেতে ইচ্ছা করছে। তার মনের রঙের সঙ্গে মদের নেশায় উত্তেজনা যোগ দিয়েছে। সে যাবেই করালির বাড়ি। এদের মজলিসটা ভাঙলে হয়, কি নেশাটা আরও খানিক জমে উঠলে হয়। ওদিকে সেই ডাকাবুকুর অর্থাৎ করালির মজলিস ভাঙলে হয়। তার সংকল্প আজ দৃঢ়। সুচাঁদ গাল দেবে ধিক, বনোয়ারি সাজিয়েছে শাসাক। সে মানবে না কারু শাসন। সে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়বে তার বুকে। বনোয়ারি আজ পাড়ার মজলিসে বলে দিয়েছে, যদি আপন আপন থাকতে চাও তো ভালো কথা, যার যা খুশি করো, কারোর দায় নাই, কারুর নাই। সে মরল, কে থাকলো দেখা দেখি নাই, বাস ভালো কথা, আমি বাঁচি। মাতব্বর আমি চাইনি, করব না। আর তা যদি না হয় দায়, যদি পুড়তে হয় আমাকে, তাহলে আমার কথা মেনে চলতে হবে। ওই করালির মতো চালচলন চলবে না। কথা সে বলবার সময় 2-3 বার পাখির দিকে চেয়ে কথা বলছে। বলুক। নিমতলে পানু, ওই লিকলিকে চেহারা, ধূর্ত চাহনি ভরা চোখ, ওই দুষ্টটাই সর্বাগ্যে সমর্থন করছে বনোয়ারিকে। যত নষ্টের মূল হলো সেই। ওই করালির নামে 7খান করে লাগিয়েছে। সেদিন চন্দনপুরে সাপটা নিয়ে যাওয়ার সময় কি সব করালি বলছিল, তাই 1খানাকে 7খান করে লাগিয়েছে। ওই নষ্টই করে তুলেছে পাখিদের কথা। ফুট কেটে বলেছে, বসনার পাখিকে শুধাও কথা, তারা তোমার কথা মানবে তো? করালি উঠানে পাখির যে ফাতা পাঁত আছে হিহি করে কুটকুট করে বলেছে আর হেসেছে। পাখি পাখা ঝাপটে নোক ঠোঁট মেলে আক্রমণ করত পানুকে, কিন্তু তার আগেই বসন্ত তাকে থামিয়ে দিয়েছে। পাখির ওই একটা দুর্বলতা, মাকে সে দুঃখ দিতে পারে না। কি করে দেবে? মা তো শুধু তার মা নয়, তার পরাণের সখী। এমন মা কারও নাই। পাখি অকপটপে বলে সকল কথা তার মাকে। বসন কখনো মেয়েকে তিরস্কার করে না। সে তার চুল বেঁধে মুখ মুছিয়ে দেয়, ঠাট্টা করে বলে, ভালো হয়েছে কিনা করালিকে শুধোস। এ মায়ের অপমান সে কি করে করতে পারে? তাকে কি করে দুঃখ দিতে পারে? সে জানে করালির ঘরে গেলে কেউ তাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু তার মা বসনকে সবাই বিধে মারবে। সেই ভয়েই এতদিন সে কিছু করে নাই। তবে আজ আর নয়, আজ সে যাবেই। আজ যেন মন বলছে যেতেই হবে। ও কি আশার গল্প ফেলেছে রে দিদি বুড়িটা, অর্থাৎ সুচাঁদ। আর তার শেষ নাই। টুকরো টুকরো করে এই গল্প 18 বছর বয়সের গোটা জীবনটাই শুনে আসছে পাখি। অরুচি ধরে গিয়েছে ওই গল্পে, বিশেষ করে আজ এই মুহূর্তে। হাহা করে হাসছে সুচাঁদ। হাসি আজ যেন রাত্রে থামবেই না বলে মনে হচ্ছে। করালির বাবার বাবা বন্যার সময় গাছের উপর জন্মেছিল, সেই নিয়ে বুড়ি হাসছে। তা নিয়ে এত হাসি কিসের? বুড়ি ডাইনি, ডাকিনি। করালিকে 2 চক্ষে দেখতে পারে না, এই জন্যেই কিন্তু হাসে নাই সুচাঁদ। বন্যার দুর্যোগে গাছের ডালে জীবন বাঁচাতে মানুষ যখন বিব্রত, তখন কিনা কাহার কাহারির মন মাতানো রঙের খেলা। সেই কথা বলতে গিয়েই সুচাঁদ না হেসে পারে না। হায় হায় রে, কাহার কুলের মনের
রঙের খেলার বিরাম নাই। সে মনই তাদের দিয়েছিল বাবা ঠাকুর। বলতে বলতে হাত জোর করে প্রণাম করে সুচাঁদ। গাছের ডালে বসে মানুষ অনাহারে রয়েছে, শীতে কাঁপছে, হু হু করে বাতলার বাতাস বইছে, নিচে পাথার বান কোপাইয়ের বুকে গো গো করে ডাকে উঠছে। সেই সময় কিনা ওই নিমতেলে পানোর ঠাকুরদাদার বাবার তৃতীয় পক্ষের পরিবার রং লাগালে আটপৌরেদের পরম কর্তা বাবার সঙ্গে। ওরা ছিল এক গাছে, এরা ছিল এক গাছে। চোখে চোখে কি খেল হলো, কখন হলো দুজনার কে জানে। সেই মুহূর্তে কেই বা ওদিকে মন দেয়। পরমের কর্তা বাবার তখন ছোকরা বয়স, তার ওপর কুঠি সাহেবদের আটপৌরে খাতির যত, হাঁক ডাক তত। আর চুরির তখন অল্প বয়স। বুড়ো স্বামী ইংলি বিংলি সতীনের খক, সে থাকবে কেনে তার তরে? এমনিতেই থাকতো না। আশ্চর্যের কথা মা, তার দুদিন তর সইল না। ওই গাছের উপর বসেই চোখে চোখে অং খেললে। ভোরবেলা সবাই ঢুলছে, শব্দ উঠল ঝপ। ব্যাস, কেবল বনোয়ারির কর্তা মেছেলের শোনে ঘুমায় নাই। সে চেঁচিয়ে উঠল, সবাই জাগল। দেখু কেনে কে পড়ল। নিমতেলে বুড়ো কেঁদে উঠল, মাতব্বর আমার বউ পড়েছে। পড়েছে তো পড়েছে, যে গেল সে যাক, কি করবি বল, আর করবিই বা কি। বুড়ো কাঁদতে লাগলো। ও মা, সকাল হলে লোকে দেখে আর পৌরদের গাছে পরমের কর্তা বাবার ডালে বসে আছে সে মেয়ে। আবার হাসতে লাগলো সুচাঁদ। রতনের স্ত্রী বললে, তাহলে মজার মন্বন্তরা বলো। সুচাঁদ এক মুহূর্তে হাসি থামিয়ে মদের নেশায় চোখ বিস্ফারিত করে মুখ তুলে চাইলে। মাছ উঠানে জ্বলছিল সে কাঠের পাত্রের ধুনিটা, তার ছটা পড়ল মুখে। হাড়ির মতো বুড়ির মুখখানা কেমন হয়ে উঠল যেন। সে বললে, মজা? হ্যাঁ, সে মজা যেন আর কখনো না হয়। মজা হলো তারপরেতে। বান নেমে গেল, ভিজে দেয়াল আর বাতাস পেয়ে ধূপধার করে খসতে লাগলো। গায়ের মাটি ভিজে সপসপ করছে। 4 আঙুল ধরে পলি পড়েছে, দাঁড়াবার ঠান নাই। গরু মরছে, বাছুর মরছে, ছাগল মরছে, শুয়োর মরছে, মানুষ মরছে। চারিদিকে পচা দুর্গন্ধ, চাল ডাল ভেসে গিয়েছে। কথা কানি ভিজে ঢপ ঢপ করছে। কুঠির সাহেবদের চাকর বেয়ারারা ছিল, সাহেব মেম মরেছে, কুঠি ভেসে গিয়েছে। কে গুরু কে গোসাই তার ঠিকানা নাই। মনিব নাই, মনিব নাই, ওকে করবে কে? আগের কালে বান আসতো, কাহারপাড়া ডুবতো সাহেবেরা ছিল। তারা বড় বড় তক্তা বেঁধে ভেলা করে কাহারদের নিয়ে যেত কুঠি বাড়িতে। চাল দিত, ডাল দিত, হুকুম দিত, খিচুড়ি রাঁধে খাও। ঘর ভাঙলে ঘরের খরচ দিত, খোরাক দিত। কাহারেরা ছিল পাহাড়ের আড়ালে। ঝড় আসুক, ঝাপটা আসুক, বান আসুক, কাহারদের ভাবনা ছিল না। আর একবার কাহারদের পৃথিবী অন্ধকার হয়ে গেল। সাহেব মরল, মেম মরল, কুঠি বিকিয়ে গেল। তার ওপর সেবার কি গো অক, সে এক মহামারণ। জ্বর জ্বালা, পেটের ব্যানো, কে কার মুখে জল দেয় এমনি হাল। 2-3 দিন ঘর নিবনেত হয়ে গেল। তখন সব যে যার পড়া নিয়ে পালাতে আরম্ভ করলে। কেউ গেল কুটুম বাড়ি, কেউ গেল ভিক্ষু করতে হেতা হতা। বিদেশ বিভুঁয়ে কতজনা যে মরল তার ঠিকানা নাই। তারপর দেশঘাট শুকলো। মা দশভূজার পুজোর সময় যারা বেঁচে ছিল একে একে ফিরল গায়ে। ফিরল যদু তো সে এক আরেক বিপদ। সে বিপদের কাছে বানের বিপদ কোথা লাগে। সাহেবদের কুঠি উঠে গিয়েছে। বেবাক জমিদারের হক হুকুম কিনেছে চৌধুরী। সেই যে যখের ধন কিনে দিয়েছিলেন কর্তা, সেই টাকায় সাহেবদের সবকিছু কিনেছে তখন চৌধুরী। ঘর নাই, দুয়ার নাই, আশ্চর্য নাই, চাকরি নাই। কাহারেরা এসে পড়ল, অত্যান্তরে পড়ল। চোখে পৃথিবী অন্ধকার হয়ে গেল। কি হবে, কোথা যাবে, কে চাকরি দেবে? সাহেবদের আমলে 2খানা পালকি কুঠিতে 24 ঘন্টা হাজির থাকতে হতো। 16 জন বেহারা মোতায়েন ছিল। সাহেবেরা ফি বেহারাদের জমি দিয়েছিল 10 বিঘে করে আর বস্তু ভিটে। জমি চাষ করো, খাও দাও, আর সাহেব মেমকে নিয়ে সাওয়ারি কাঁধে বেড়াও। তার উপর বকশিস ছিল, হেতাওতা, বিয়ে শাদির বায়না ছিল। আরও ছিল তোমার নীলের চাষ, তাও সবাই খানিক আধিক 2 বিঘে 5 বিঘে করত। তারপরে তোমার সাহেবদের তখন দাঙ্গা হতো। এই ধরো কোনো ভুরুদ্দির জমির ধান ভেঙে নীল বুনতে হতো, কি পাকা ধান কেটে দিতে হতো। তখন কাহারদেরা ছিল সাহেব ইমামদের ডান হাত।
সাহেবদের ঠেলতেও যেত। ওই আটপৌরেরা লেঠেলদের সঙ্গে লাঠি নিয়ে যেত, তারা পাহারা দিত, আর বেহেরা কাহারেরা হাল গরু নিয়ে দিত পোতা জমি ভেঙে, চেষে মেশে তছনছ করে নীল বুনে দিত। পাকা ধান হলে কেটে মেটে ছিঁড়ে কুড়ে তুলে নিয়ে আসতো বাড়ি। ধান যে আনতো সে সেই পেত, তার ওপর ছিল লগত লগত গত বকশিস। সে ছিল কাহারদের সোনার আঙুল। সাহেবেরা গেল, কাহারদের কপাল ভাঙল। চোখে অন্ধকার দেখবে না কাহারেরা, আমলই পাল্টে গেল। চৌধুরী বেবাক চাগরান জমি খাস করে নিয়েছে এখন। বললে আমার তো পালকি বইতে হবে না 12 মাস, বেহারেরা 24 ঘন্টা হাজির থাকতেও হবে না, চাকরান জমি আমি দেব। কিনে নিলে না মা জমি। জমি বাড়ি ঘর গেল, অন্ধকার, ত্রিভুবন অন্ধকার। মা বুক চাপড়িয়ে কাঁদছিল কাহারেরা। আমার মা বলতো, তখন আমার মা ভরা ভর্তি সম্মত্ত মেয়ে, তারপর 1 বছর পরে আমি পেটে হই। মা বলতো কাহারেরা বুক চাপড়িয়ে কেঁদেছিল। সে কান্নায় পুজো বাড়ির ঢাকের বাদ্যি ঢাকা পড়ে গিয়েছিল। সে পেটের জ্বালায় গা ছেড়ে দিয়ে ভিক মাগতে গিয়েছিল কাহারেরা। কুটুম বাড়ির নেনো হয়েছিল। এতদিন মা সেই পেটের জ্বালা পারণ করতে গেল, হাঁড়ি চড়ালো না, আন্নাবান্না দূরে থাক, পুজো বাড়ির পেশা সেও মাগতে গেল না। তারপর হলো কি মা, শেষকালে নবমীর পুজোর দিন এক অবাক কাণ্ড হলো। হঠাৎ চৌধুরী বললে, যা ভিটেগুলো তোদের ছেড়ে দিলাম, ভিটে থেকে তাদের বাস তুলবে দেব না, সে বজায় রাখলাম। এই চাকরানটুকুই হইল। কালে কুসমিনে পালকির দরকার হলে বইতে হবে, তবে জমি পাবি নে। হ্যাঁ, কিষানি মানদেরই কথা। কাহারেরা তবে হক ছেড়ে বাঁচল, পিতৃপুরুষদের ভিটে থাকলো মন্বন্তরায়। এই ভাগ্যি। চৌধুরীকে হাত তুলে আশীর্বাদ করে বিজয়া দশমী থেকে ঘর তুলতে লাগলো সব ভিটেই। সেও তোমার এই কর্তামশাইয়ের দয়া। চৌধুরীকে তিনি স্বপন দিয়েছিলেন, অষ্টমীর আতে মানুষকে ভিটে ছাড়া করতে নাই। কার দিকে তুলে দিলে আমার দোষ হবে তোর ওপর। তাতে নবমীর দিন সকালে উঠে চৌধুরী ভিটে ছেড়ে দিলে। থামল সুচাঁদ। সমস্ত মজলিসটা হাঁসুলিবাগের উপকথা শুনে অবাক, বিস্ময় স্তম্ভিতের মতো বসেছিল। মদের নেশায় আবেগপ্রবণ মস্তিষ্কে সেকালে ঘুরে বেড়াচ্ছে। মাথার মধ্যে নেশার স্রোত ছুটছে কোপায়ের হরপা বানের মতো। সেই বানের উপর কল্পনায় সেকালে নৌকা ভেসে বেড়াচ্ছে চৌধুরী বাড়িতে ভেসে আসা সেই যক্ষী নৌকার মতো। পঞ্চশব্দের বাজনা বাজিয়ে আলো ঝলমল করে উঠল, যেন ঢেউ ঢেউ নড়ছে। সব ভাম হয়ে বসে আছে, কেউ ঢুলছে, কারো নাক ডাকছে, শব্দ উঠছে নানা রকমের, হাসি আসে শোনে। বসন বড় ঠান্ডা প্রকৃতির মেয়ে, সে কম মদ খেয়েছে। মৃদু হাসি হেসে রতনের স্ত্রী কুসুমকে বললে, মরণ, নাক ডাকছে কারলো। কুসুমও চারদিকে চেয়ে বললে, কে এলো? কার নাকি সুর ঢুকলো বটে। ঘুবো খাত করছে কেলো? সুচাঁদ ওদের মুখ নাড়া দেখতে পেয়ে মুখটা এগিয়ে এনে প্রশ্ন করলে, পাখি এবার উঠে পড়ল বিরক্ত হয়ে। না, এরা আর ঘুমাবে না। ওদিকে করালিও ঘরে মুচলিস তেহাই পড়বে না। সে উঠে মাকে বললে, আমি শুতে চললাম মা। খেয়ে শুবি, আর খানিক বস। না। কুসুম চিমটি কাটলে বসনের গায়ে। কুসুম বসন্তের সখী, সে সবই জানে ভেতরের কথা। বসন্ত একটু হেসে বললে, যা তাই, ঘুমোস নি যেন। সুচাঁদ একটু বিরক্ত হয়ে বললে, কি বলছিস ল? চিৎকার করে বসন্ত বললে, পাখি শুতে চাইল, তাই বলি ঘুমোস নে যেন। সুচাঁদ সর্বাঙ্গ দুলিয়ে দু একটা হাত নেড়ে কি একটা ছড়া কেটে বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে একটা জোর হক জেগে উঠল কোথা থেকে। হাঁসুলিবাগের অন্ধকার চমকে উঠে সতর্ক হলো, ও চৌকিদার হাত দিচ্ছে। সুচাঁদও চমকে উঠেছিল। পাখিকে কথাটা তার বলা হলো না, তার বদলে বিস্মিত হয়ে বলল, মা গো, থানাদার হাঁক দিচ্ছে ইয়ের মধ্যে? বলি, হ্যাঁ বসন, ট্যান পল পেরিয়ে গেল কখন? কই বদ্যের মতো শব্দ ওঠে নাই তো। সত্যি, ট্রেন যাওয়ার শব্দ এখনো ওঠে নাই। পাখি যেতে যেতে থমকে দাঁড়িয়ে বলে গেল, মদ খেয়ে মেতে আনন্দের আর সীমা নাই। আজ রবিবার, মনে আছে? আজ সেই ভোরবেলাতে গাড়ি। তাই বটে, সে কথা কারও খেয়াল নেই। রবিবার সন্ধ্যায় ট্রেন যায় না, যাই ভোর রাত্রে। কি, আজ রবিবার? হ্যাঁ, মনে পড়ল সুচাঁদের। পরক্ষণেই ভুরু কুঁচকে বললে, তা শেয়াল ডাকছে প্রহরে, শুনেছিস? কই না,
যে গল্প তুমি বলছিলে। ঠিক এই সময় খানিকটা দূরে শোনা গেল কার গম্ভীর গলার আওয়াজ, পরম 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 আটপৌরে। সঙ্গে সঙ্গে একটা জোরালো টর্চের আলো লম্বা ফালিতে আটপৌরে পাড়ার অন্ধকার চিরে ফেলল। সকলে আশ্বস্ত হলো, না, রাত্রি বেশি হয় নাই, থানার বাবুরা কেউ এসেছে দাগ দেখতে। মধ্যে মধ্যে সপ্তাহে একদিন করে আসে থানার বাবুরা। এরা সকলেই আসে। পরম আটপৌরে দাগি। ওই জাঙ্গালে সদগুপ বাড়িতে ডাকাতি হয়েছিল কয়েক বছর আগে। পরম ডাকাতি দলে অবশ্য ছিল না, কিন্তু সলুক সন্ধান সেই দিয়েছিল। মালও বেরিয়েছিল তার ঘরে। জেল হয়েছিল পরমের। পরম দাগি আসামি। সকলেই ভালো হয়ে বসল। পুরুষদের মজলিসে গান বাজনা গোলমাল যত সংযুক্ত হলো। করালির বাড়ির মজলিসের বাজনা একেবারে থেমে গেল। থানার বাবু এ পাড়ার পানেও আসবে একবার। আটপৌরে পাড়ায় এলে এ পাড়া ঘুরে যায়। এ পাড়ায় দাগি এখন কেউ নাই, কিন্তু এককালে ছিল। এককালে কার পাড়ার সকলেই দাগি ছিল বললেও সত্য বলা হবে। সে কারণে বটে। তাছাড়া অজ্ঞাত জাত, তার কখন মতিভ্রম হয় কে বলতে পারে। তাই বোধহয় বাবুরা দেখে যান। বনোয়ারি বলে, এরা যে আসেন তাতেই আমি খুশি। নিজের চোখে দেখে যান। আমাদের রীতিকরণ আর আমাদের মধ্যে যারা মনে মনে চুলবুল করে তারাও জ্ঞান পাক। সত্তর হোক, মনকে সামাল দিক। এই যে করালির মতো বেহেট বেতরিবৎ ছোকরা, এদের শাসন কি শুধু মাতব্বর থেকে হয়? বনোয়ারি ঠিক করে রেখেছে, আজই বলবে। দারোগা হোক, ছোট দারোগা হোক, সে আসবে তাকেই বলবে করালির কথা। রতনকে সে বললে, তোর সেই বড় কুকুরটাকে ঠ্যাঙে বেঁধে নিয়ে আয় দেখিনি। বাবুরা যেদিন আসেন সেদিন কুকুরে অর্থাৎ মুরগি আর হস কিছু না হলেই কয়েকটা ডিম কাহারদের ভেট দিয়ে থাকে। আজ বড় মুরগি একটা দিতে হবে, ঠিক করলে বনোয়ারি। রতন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে গেল। উপায় নাই, মাতব্বরের কথা। তাছাড়া তার ছেলে লটা লচ্ছারির করালির দলে জুটেছে। লটা শাসনের বাইরে, বাপের সঙ্গে ভিন্নই হয়েছে তার শাসন, কিন্তু তবু তার বাপের পরাণ। কি জানি কখন কুদৃষ্টি পড়বে বাবুদের, আগে থেকে একটু বলে রাখা ভালো। বনোয়ারি হাঁকলে, শিগগির কর, বাবু আসছে। নীলের বাঁধের উপর উত্তর পশ্চিম কোণ বরাবর আলো ছটা উঠে হেরে তাল গাছটার মাথায় গিয়ে পড়েছে। দুটো পচা ছটা দেখতে পেয়ে কাঁচ কাঁচ করে শব্দ উড়ে গেল। বাবু মাঠ থেকে পাড়ের উপর উঠছেন। জুতোর শব্দ বাজছে পাষাণের মতো কঠিন মাটিতে। এইবার সামনাসামনি আসছে টর্চের আলো। বাবু এসে পড়েছেন। বাবু এসে দাঁড়ালেন। প্রণাম করলে সব। নিমতেলে পানু ছুটে গিয়ে একটা মোড়া নিয়ে এলো। বাবু বসেন না ওটাতে, পা দিয়ে দাঁড়ান। বাবু হেসে বললেন, কি রে, আজ যে খুব ধুম দেখি। নতির স্বীকৃতি জানিয়ে বনোয়ারি একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে মুখের সামনে বা হাতে আড়াল দিয়ে জবাব দিলে। পাছে মুখের আপ অর্থাৎ গন্ধ গিয়ে লাগে, তাই সতর্কতা। বললে, আজ্ঞেন হুজুর, আজ কর্তার থানে পুজো দিলাম কি না। বাবু বললেন, আচ্ছা ভালো। রতন বড় মুরগিটা এনে নামিয়ে দিলে সামনে। টর্চের আলোটা সেটির উপর ফেলে বাবু খুব খুশি হয়ে বললেন, বেশ বড় জাতের জেরে, হ্যাঁ? আজ্ঞেন হ্যাঁ, আজ কর্তার পুজোতে দিলাম। আপনাকে আর কি যে তা দেব বুঝতে পারিনি। বেশ বেশ, তা তোদের মধ্যে করালি কার নাম? মনে মনে বিস্মিত হলো সকলে। বনোয়ারি চকিত অনুভব করলে বাবা ঠাকুরের অদ্ভুত মাহাত্ম্য। ও এর মধ্যেই করালির বীতি চরিত্রের কথা দারোগাকে তিনি জানিয়েছেন। মনে মনে বাবাকে প্রণাম করে বনোয়ারি বললে, আজ্ঞে হ্যাঁ, ছোড়াটা বড়ই আজ্ঞেন বেজায় আজ্ঞেন। করালিকে অভিযুক্ত করার মতো বিশেষণ খুঁজে পেল না বনোয়ারি, কিন্তু দারোগা বললেন উল্টো কথা। তা বাহাদুর ছোকরাটাকে পাঠিয়ে দিবি থানায়, বকশিস পাবে কিছু, গোটা 5 টাকা। বকশিস পাবে? হ্যাঁ, আমরা শিশের কথা ডায়েরি করেছিলাম, উপরে গিয়েছিল খবর। এখন তখন সাপটা শীষ দিচ্ছিল, আর সেই সাপ সেই ছোকরা মেরেছে, তাই সে খবর পাঠিয়েছি। 5 টাকা বকশিসও পাবে। বাবু চলে গেলেন। মুরগিটা নিয়ে গেল চৌকিদার। কাহার পাড়াটা সব বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাদের বিস্মিত মনের দৃষ্টির সামনে করালি যেন নতুন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোলালো বুক ফুলে উঠেছে, গালে টোল খেয়েছে, সুন্দর মিষ্টি হাসিতে সুন্দর দাঁতগুলো ঝিকমিক করছে। মেয়েদের মজলিসে হঠাৎ গোল উঠল।
করালির বকশিসের ব্যাপার নিয়ে তারা কথা বলছিল। হঠাৎ তাদের সম্মুখ দিয়ে কে ছুটে গেল। হাতের চুড়ি রিন রিন করে শব্দ বেজে উঠল। কে কে? পাখি, পাখি, একজন জবাব দিলে। পাখি ছুটে গেল। পাখি? হো পাখি, বসন্ত ডাকলে তারস্বরে। পাখি শুতে যাওয়ার জন্য উঠেছিল। সেই সময় এলেন ছোট দারোগা। সে দরজার মুখে ঢুকছিল। ছোট দারোগা করালির নাম করতেই থমকে দাঁড়ালো। ব্যাপারটা শুনে সেও অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ দাওয়া থেকে লাফিয়ে নেমে মজলিসটাকে পাশ কাটিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে গেল। সাদা কাপড়ের দোলায় বাতাসে খানিকটা ঝলক তুলে ছুটে বেরিয়ে গেল। বসন্ত ডাকতে ডাকতে বেরিয়ে এলো। পাখি শোন, পাখি। দূর অন্ধকারের ভেতর থেকে জবাব এলো, না, আমি চললাম। পাখি বললে, যার উপর আমার মন পড়েছে আমি তার তরেই ঘরে চললাম। হাঁসুলিবাগের উপকথায় তুফান বানে ঝাঁপ খেয়ে যুবতী বউ পালায় যার উপরে মন পড়ে তার কাছে। তার গাছের উপর তার পাতা সংসারে গিয়ে বসে। পাখির মা বসন্ত যৌবনে নিত্য রাত্রে বেশভূষা করে একাই চলে যেত চৌধুরী বাবুদের গায়ের ধারের বাগানে, কোনোদিন ফিত্র গভীর রাতে, কোনোদিন ভোরবেলা। পাখিও আজ চলে গেল ছুটে করালির বাড়ি। এরপর আসছে একটা কুৎসিত ঝগড়ার পালা, তারপর হয়তো লাঠি, মারপিট, মাথা ফাটাফাটি। করালি তো হটবার পাত্র নয়। ঝগড়ার পালাটা জমিয়ে তুললে সুচাঁদ। কর্কশ কণ্ঠে, উচ্চকণ্ঠে সে গালাগালি আরম্ভ করলে। করালি নিজের মা বোন কোনো স্ত্রীলোক আত্মীয়া নয়, কিন্তু নসো দিদি আছে। নসো দিদি এতক্ষণ নাচছিল। পায়ে নুপুর বেঁধে সে বেরিয়ে এলো ঝগড়া করতে। মেয়েদের মতো কোপরে কাপড় জড়িয়ে দুহাতে বুড়ো আঙুল নেড়ে অঙ্গদুলি সুচাঁদের সঙ্গে সমান জোরালো ভাষায় ঝগড়া জুড়ে দিল। সকলেই উত্তেজিত হয়ে উঠছিল, বিশেষ করে নিম তেলে পানো। হঠাৎ সকলে চমকে উঠল। একটা কঙ্কালসার মানুষ টলতে টলতে এসে দাঁড়িয়েছে মজলিসের সামনে, এখনো টলছে। কে কে? ও নোয়ান এসেছে, হেপো নগির নোয়ান। ওই নোয়ানের সঙ্গে ছেলেবেলায় পাখির বিয়ে হয়েছিল। তখন অবশ্য নোয়ান হাঁপানি রোগী ছিল না, এবং নোয়ান তখন ছিল পাড়ার মধ্যে সবচেয়ে ভালো পাত্র। নোয়ানের ঠাকুরদাদা ছিল সে আমলে কাহারপাড়ার মাতব্বর। সে আমল থেকেই চৌধুরী বাড়ির ভাগজোদ্দার নোয়ানেরা। 2 বিঘা জমি নিজেরও আছে নোয়ানের। সেই সব দেখিয়ে বিয়ে দিয়েছিল সুচাঁদ। হঠাৎ নিউমোনিয়া হয়ে নোয়ান ঘায়েল হয়ে গেল প্রথম যৌবনী। সারল, কিন্তু পানি ধরে গেল। পাখি বলে, যে গন্ধে ওর নিঃশ্বাসে আর বুকের টাক সে সহ্য করতে পারে না, তার ভয় লাগে। সে কিছুতেই যাবে না ওর বাড়ি। আজ 2 বছর ধরে ওই বিরহের পালা চলছে, কিন্তু আজও পর্যন্ত পূর্ণ বিচ্ছেদ হয় নাই। আজও রয়ে গেল। মৃতপ্রায় নোয়ান এমন ক্ষেত্রে না বেরিয়ে পারল না। টলতে টলতেই এসে বসে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে মাটিতে চাপড় মেরে বনোয়ারিকে বললে, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। তুমি বনোয়ারি। কিন্তু বনোয়ারি বসে রইল মাটির পুতুলের মতো। সে যেন কেমন হয়ে গিয়েছে। করালি এবং পাখির ঘটনায় তার বারবার মনে পড়ছে সন্ধ্যের কথা। মনে পড়ছে কালো শশীকে। সে উৎসাহ পাচ্ছে না, সে যেন মাথা তুলতে পারছে না। নয়ন কান্নায় চিৎকার করে উঠল, মাতব্বর। বনোয়ারি হতভম্বের মতো বলল, কি বলবো? রতন বললে, না না, এ ভারী অল্লায়। তুমি চুপ করে বসে থাকলে আর হবে না। বনোয়ারি, গা শুদ্ধ ছেলে মাটি হলো ওই হারামজাদার সঙ্গে জুটে। বনোয়ারি তবু স্তব্ধ। ওদিকে হঠাৎ মেয়েদের ঝগড়ার আসরের সুর পাল্টে গেল। আকস্মাৎ সুচাঁদ আর্তনাদ করে উঠল, মর্মান্তিক আর্তনাদ। কি হলো? নসু মারলে নাকি ধরে? প্রহ্লাদ, রতন, নিম তেলে পানু ছুটে গেল। কি হলো? সুচাঁদ আর্তনাদ করে লাফাচ্ছে, মুখে একটা ভয়াত্ম শব্দ শুধু, চোখের দৃষ্টিতে বিভীষিকার ছায়া। সে যেন দেখছে মৃত্যুকে চোখের সামনে। বুঝতে বাকি রইল না কিছু। ব্যাঙ দেখেছে সুচাঁদ। ব্যাঙকে সুচাঁদ মৃত্যুদূতের মতো ভয় করে। ব্যাপারটা ঘটেছে এই, সুচাঁদ প্রচণ্ড চিৎকারে গালিগালাজ করছিল। করালি হঠাৎ এসে শাসিয়ে তাকে বলে, চুপ কর, লইলে ছেড়ে দেব, অর্থাৎ ব্যাঙ ছেড়ে দেব। সুচাঁদ মানে নাই সে কথা। ব্যাঙ যে তার গায়ে কেউ ছেড়ে দিতে পারে এ তার ধারণার অতীত ছিল। চন্দনপুরে বাবুদের ছেলেরা কখনো কখনো এমন ঠাট্টা করে, কিন্তু এ গায়ে এমন সাহস কারই বা, এমন হৃদয়হীন বা কে আছে? করালির যে সাহস হৃদয়হীনতা আছে তা সে জানত না, কিন্তু করালি সত্যি একটা ব্যাঙ ধরে এনেছিল।
সুচাঁদ ক্ষান্ত হলো না দেখে। সেটিকে সে তার উপর ছুঁড়ে দিয়ে নসুকে টেনে নিয়ে বাড়ি চলে গিয়েছে। আখি খিলখিল করে হাসছে করালির বাড়িতে। এদিকে বসন্ত 2 হাতে ঝাপটে ধরেছে মাকে। সুচাঁদ তবু লাফাচ্ছে। মেয়েরা সব মুখে কাপড় দিয়ে হাসছে। প্রহ্লাদ ব্যাংকটাকে ফেলে দিয়ে এক বাটি মদ এনে সুচাঁদের মুখের কাছে ধরল। লাও পিসি। চোখ বন্ধ করে তৃষ্ণার্তের মতো পান করে নিলে সুচাঁদ। তারপর বুকে হাত দিয়ে প্রহ্লাদের কোলের মধ্যে নিজেকে এলিয়ে দিল। হা, তারপর হাউ হাউ করে কেঁদে উঠল। প্রহ্লাদ বলল, ভয় লাই, ফেলে দিয়েছি ব্যাং। ওদিকে করালি পাখিকে নিয়ে তখন বেরিয়ে পড়েছে বাঁশবাড়ি থেকে। ওই রাত্রেই অন্ধকারে তারা যাবে চন্দনপুরে। নসু দিদিও চলল। বনোয়ারির সঙ্গে বিবাদ করে কাহারপাড়া সকলকে বিরোধী করে থাকতে হলো না, সাহস হলো না। দূরে রেল লাইনের উপর সিগন্যালের লাল আলো জ্বলছে। ওই চন্দনপুর, করালির দুর্গ ওখানেই। ওখানে যেতে কাহারদের সাহস নাই। নসুবালা হঠাৎ গান ধরলে। করালি ধমক দিয়ে বললে, চুপ কর। সে ভাবতে ভাবতে চলেছে, কেমন করে শোধ তুলবে সে। শোধ তাকে তুলতেই হবে। ওদিকে বনোয়ারি ভয়ঙ্কর মূর্তিতে করালির বাড়িতে এসে দেখলে করালি নেই। বাড়ি খা খা করছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকির উপকথা উপন্যাসের 5ম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।